গোটা দেশে অন্তত একটা আসনে অভিন্ন প্রার্থী না, এখনো ঠিক করা যায়নি। একজন মানে অভিন্ন প্রধানমন্ত্রীর মুখ পদপ্রার্থী এখনো ঠিক করা যায়নি, কিন্তু অভিন্ন ন্যূনতম কর্মসূচির প্রথমটা লেখা হয়ে গেছে। সেটা ইন্ডিজোটের বৈঠক একদম মিনিটস আকারে লেখা না হলেও কোথাও একটা বোঝাপড়ায় তো লেখা হয়ে গেছে। তাই আমার আজকে অনির্বাণের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, ইন্ডিজোটের অভিন্ন কর্মসূচি পিটিএ তদন্ত বন্ধ করা। আমার সঙ্গে যারা আছেন তাদের প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিক থেকে পরিচয় করে অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন কিয়া ঘোষ, বিজেপির অপর মুখপাত্র। বাঁদিকে রয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র। আশুতোষের পাশেই রয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ, আর এসপি নেতা। আমার একেবারে বাঁদিকে রয়েছেন সুদীপ্ত সরকার, সুদীপ্তবাবু রাজনৈতিক কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক, এবং আমার সঙ্গে উত্তরবঙ্গ থেকে যোগ দিয়েছেন সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক। শুরু করি আশুতোষবাবু আপনাদের কাছ থেকে, কারণ সুদীপ্তবাবুরা গতকাল মোটামুটি একটা ট্রেন্ড বুঝিয়ে দিয়েছেন। এখন থেকে নেতার বাড়িতে ইডি সিবিআই গেলে সংঘবদ্ধ হামলা হবে, তারপরে দায়টা চেপে যাবে ইডি আর সিবিআই এর কাঁধে। শাহজাহানের বাড়ির লোক যেরকম ইডির বিরুদ্ধেই একটা এফআইআর করে বসে আছে, এটা ওদের একটা মোটামুটি ঘোষিত কর্মসূচি। কালকে সেই লাইনে দলের একদম উপর থেকে নিচ সবাই কথা বলেছে। আপনাদের ঘোষিত কর্মসূচি, অধীর চৌধুরী একদিকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুটবেন, রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাও। এখনো পর্যন্ত একটা বিবৃতি এলো না তো কেসি বেণুগোপালদের কাছ থেকে। গণতন্ত্রের কণ্ঠরোধ, স্বাধীন তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ। আপনি বলেনি, বলা হয়েছে। আচ্ছা, এবার আমি বলি। ব্যাপারটা যে প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সঠিক কথা বলেছে বলে কি অনেকের গায়ে জ্বালা ধরছে? তার কারণ হচ্ছে যে লাইনে কথা বলার দরকার, বাংলার মানুষের স্বার্থে কথা বলার দরকার, সেই কথাটাই প্রদেশ সভাপতি বলেছেন। এবং আমরা তো এখনো বলছি যে প্রথম দিন থেকে যদি আমরা এই পশ্চিমবঙ্গের ক্রোনোলজি দেখি, এই বিজেপি এই তৃণমূল একে অপরের সাথে একদম মিল খেয়ে বসে আছে, এবং তৃণমূল এবং বিজেপির ভেতরে ফারাক কিছু নেই পশ্চিমবঙ্গে। তার কারণ হচ্ছে যে এই বিজেপি এখনো অবধি একটা এথিক্স কমিটি মিটিং ডেকেছে সারদা নারদা নিয়ে। সারদা নারদা চোর তো দুদলেই ঘুরছে, বিজেপিতেও ঘুরছে, তৃণমূলেও ঘুরছে, তা আবার সরকারি সিকিউরিটি নিয়ে ঘুরছে। চোর, ভাবুন, মানুষের টাকা লুট করা চোর। এবং মমতা ব্যানার্জি, যিনি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো বলেছেন যে গোটা দেশে ইন্ডিয়া লড়বে, পশ্চিমবঙ্গে আমি লড়বো, আমরা লড়বো, মানে তৃণমূল লড়বে। এখানে আমাদের কি বক্তব্য আছে? এবং তার থেকেও বড় কথা, যারা রেশন চুরি করছেন, যারা মানুষের এইভাবে এই যে সন্দেশখালির যে ঘটনা, এটা তো আমরা ছিচি করছি। এবং আপনারা এখানে ডাইনামিজম এবং বিভিন্ন থিওরি না এস্টাবলিশ করে আপনাদের তো আগে দেখানো উচিত যে প্রদেশ সভাপতি কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার এবং আমাদের কংগ্রেসের বিরোধী দলনেতা, লোকসভায় সর্ববৃহৎ গণতন্ত্রের যিনি বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ থেকে বিলংস করছেন, এমপি, 5 বারের সাংসদ, আমাদের সকলের সম্মানীয় নেতা, যেভাবে প্রতিবাদ করেছেন, যেভাবে মানুষের কথা তুলে ধরেছেন পশ্চিমবঙ্গে, অধীর রঞ্জন চৌধুরী ছাড়া পশ্চিমবঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে উইদাউট এনি সেটিং, ইটিং অ্যান্ড গেটিংয়ের ভেতরে যিনি লড়াই করছেন, বাংলার মানুষের স্বার্থে লড়াই করছেন, সেই নেতার নাম অধীর চৌধুরী, দলের নাম জাতীয় কংগ্রেস। এটা জেনে রাখুন ভালো করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা তো বলছি এই রাষ্ট্রপতি শাসনের কথা কিন্তু নতুন উঠছে না পশ্চিমবঙ্গে রাজনীতিতে। আচ্ছা, আপনারা একটা জিনিস বলুন, আপনারা রাজ্যপালের ভূমিকাটা নিয়ে কি ভাবছেন? আমি আপনাকে প্রশ্ন করছি। আপনি মাননীয় একজন অনেক দিনের সাংবাদিক, আপনি সম্মানীয় ব্যক্তি, আপনি প্রশ্নের উত্তর দিন। রাজ্যপালকে নিয়ে আপনাদের কি ভাবনা চিন্তা? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, মণিপুরেও তো দরকার, পশ্চিমবঙ্গ যেরকম দরকার মণিপুরেও তো দরকার। অধীর রঞ্জন চৌধুরী স্পষ্টভাবে বলেছেন, এবং সেটা নিয়ে এই বিজেপির, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির বাবার ক্ষমতা নিয়ে এটা করার। তার কারণ এই তৃণমূলকে পার্টলি নিয়ন্ত্রণ করে দিল্লির বিজেপি, আরএসএসের একটা অংশ। এবং এই যে টিকি যে বিভিন্ন জায়গায় বেঁধে রেখেছেন, বিভিন্ন কলতলায়, বেলতলায়, ফুলতলায়, সমস্ত জায়গায় যে বেঁধে রেখেছেন, এই বেঁধে রাখার যে রাজনীতি, এটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এবং সন্দেশখালির ঘটনাকে আমরা বলছি যে একটা বিচ্ছিন্ন জায়গা, এটাকে কেন ডিস্টার্ব এরিয়া ঘোষণা করা হচ্ছে না? কেন এখনো প্রশাসনিক তৎপরতার ভেতরে যারা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, আমরা বলতে প্রদেশ কংগ্রেস, যারা বারবার করে বলছি, আমরা বলতে একটু ক্ল্যারিফাই করে দিই, এগুলো আপনাদের এজেন্ডায় থাকতে পারে। আমরা একটি দল, আমাদের নেতার নাম রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে। আমি বারবার আমি ভীষণভাবে আপনার কথা বিশ্বাস করতাম। আপনাদের নেতা আছে, আপনাদের তো এক পিসি আছে, সেও আর কদিন বাদে 24-এ উত্তর দেবেন, এক্ষুনি উত্তর দেবেন অঙ্কন বাবুরা এবং কে উত্তর দেবেন। কিন্তু আমার একটাই প্রশ্ন আপনার কাছে, আমি
ভীষণভাবে আপনার কথা বিশ্বাস করতাম। সত্যি তো সিডব্লিউসি মানে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, লোকসভায় কার্যত বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি বলছেন মানেই কংগ্রেস বলছে। কিন্তু আমি একটাই কারণে বিশ্বাস করতে পারছি না এটা, যে অধীর রঞ্জন চৌধুরী মানেই কংগ্রেস হাইকমান্ডও বলছে, বা কেসি বেণুগোপাল, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা বলছেন। একটাই কারণ বলছি, এক্ষুনি বলে দিচ্ছি। মেট্রো ডেয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার চুরি করে শেয়ারের দামের অবমূল্যায়ন ঘটিয়ে একটি বেসরকারি সংস্থাকে মেট্রো ডেয়ারি বেচে তাকে কম দামে সরকারি সম্পত্তি কিনতে সাহায্য করেছে। অধীর রঞ্জন চৌধুরীর দায়ের করা এই মামলাটায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে যিনি লড়তে এসেছিলেন তার নাম যেন কি, আশুতোষবাবু? আপনি তো আইনজীবী, আপনার মনে হয় মনে আছে। যদি মনে না থাকে আমি ওদের সাহায্য নেব, আমার মুখ দিয়ে বলবো না। পুরনো প্রশ্ন ছেদ ও প্রশ্ন করে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে আমাকে তো প্রশ্ন করেছে ভাই, আমাকে একটা সেকেন্ড তো দেবে। 30 সেকেন্ড কেন, 15 সেকেন্ডে শেষ করে বলছি। যাদের কথা বলছেন এসব ছেদো নেতাদের আমরা কোনো গুরুত্বও দিই না, পাত্তাও দিই না। এই ল্যাঙ্গুয়েজে বললাম। নামটা বলুন ছেদো নেতাকে। এবং একটা কথা নেতার নামটা বলুন, চিদম্বরম সাহেব ছেদো নেতা। শুনুন না, একটা কথা আমি বলি, এটাকে এআইসিসি তে পাঠাবো। আপনি যেখানে পারেন পাঠান, ছেদো নেতা চিদম্বরম সাহেব ছেদো নেতা। যাকে দরকার পাঠান, আপনি ব্যক্তিগতভাবে রাখুন, আমার তাতে কোনো আপত্তি নেই। আমরা খুব স্পষ্টভাবে জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষে মনে পড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা, সেখান থেকে একটা মেসেজ আমরা পেয়েছি। আমার তো আশ্চর্য লাগছে, 15 সেকেন্ড হয়ে গেছে ধারণা ভাই, ভারত জোড়ো ন্যায় যাত্রা যেটা শুরু হচ্ছে সেটা দেখে বিজেপি তৃণমূলে তো লাফাচ্ছে কেন? এবার অন্তর্বাবু কাছে এটাই তো প্রশ্ন। অনেকগুলো প্রশ্ন আপনাদের জন্য এসছে। প্রথমত রাষ্ট্রপতি শাসন, কিন্তু রাষ্ট্রপতি শাসনটাতে আপনারা রাজি নাকি আপনারা তৃণমূল কংগ্রেসের জন্য অন্য কোনো রাজনৈতিক লড়াইয়ের কথা ভাবছেন? কিন্তু সবার আগে আমার প্রশ্ন ছিল যে অভিন্ন ন্যূনতম কর্মসূচিটা একটা অন্তত ঠিক হয়ে গেছে কিনা, দেখুন এটাও আর তদন্ত বন্ধ করুন। প্রথম কথা আমি আপনাকে বলছি, আমি অধীর রঞ্জন চৌধুরীকে খুব সিরিয়াসলি নিতে চাই। আমি ব্যক্তিগত স্তর থেকে ওনাকে শ্রদ্ধাও করি, লোকসভার তথাকথিত বিরোধী দলনেতা, কংগ্রেস দলের নেতা। কিন্তু আমি তাকে সিরিয়াসলি নিতে পারি না, কারণ এই কংগ্রেস দল যখন অনাস্থা প্রস্তাব আনে, এক সেকেন্ড আমি বলে নিই, অনাস্থা প্রস্তাব আনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে অনাস্থা প্রস্তাব যখন আনা হয় লোকসভায়, তখন লোকসভার বিরোধী দলনেতা সবসময় বলে, সেই সবসময় বলে লোকসভার বিরোধী দলনেতা। এখানে যিনি লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, তাকে কংগ্রেস দল বলার সুযোগই দেয় না। আপনাকে বলেছে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ ক্রমে বিজেপির সময় থেকে তাকে, যে গণতন্ত্রের পক্ষে এটা একদম ঠিক নয়, একদম শুভ নয়, বিরোধী দলনেতার বলা উচিত বলে অনাস্থা প্রস্তাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপির টাইম থেকে স্পিকার মহাশয় তাকে বলার সুযোগ দেন। এই অধীর চৌধুরীকে আমি বলার মানে এর গুরুত্ব কতটা রয়েছে। এই অধীর চৌধুরী বলেছে তৃণমূল একটি ক্যান্সার। এই অধীর চৌধুরী এখানে পশ্চিমবঙ্গে বসে বলেছে তৃণমূল কংগ্রেসের হাতে কংগ্রেস কর্মীদের রক্ত লেগে আছে। আমি মানতাম পঞ্চায়েতে অরবিন্দ মণ্ডল, ফুলচাঁদ শেখ সহ সকলের রক্ত যে তৃণমূলের পিসি ভাইপোর হাতে লেগে রয়েছে, রাহুল গান্ধী ঠিক তার পাশে বসে রয়েছে। শাসনের টেনশন নিতে গেছে। অসুতোষ বাবু প্লিজ, আপনার সময় এটা মানে এটা যদি চলবে না, না আপনি জানেন আপনারা কন্ট্রোল করেন, এই ওই তো আপনাদের হিস্ট্রি রয়েছে, আপনারা চ্যানেলকে বয়কট করেন, যেটা তোমাদের নেই, জরুরি অবস্থা ঘোষণা করেন। আমাকে একটু বলতে দাও, তোমার জুনিয়র, আমি একটু বলতে দাও তোমাকে। এবার আমার কথা হচ্ছে, এই যে আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখেছেন যখন অভিষেক ব্যানার্জি তাকে ইডি তলব করলো, সেই সময় কেন বলুন তো কেসি বেণুগোপাল একদম কংগ্রেসের নেতা, তিনি একদম যে জোটের বিবৃতি, সেই বিবৃতি থেকে লিখলেন যে এটা পলিটিক্যাল ভেন্ডেটা। আপনারা তো সংবিধান বাঁচানোর শপথ নিয়েছেন, আপনারা তো বলেছেন আমরা সংবিধানকে রক্ষা করব। তাহলে সংবিধানকে রক্ষার শপথ নেওয়া জোট আজকে যখন সাংবিধানিক সংস্থা ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে তা রক্তাক্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, কোথায় আপনারা একটা বিবৃতি দিতে মুখ লুকাতে হচ্ছে? মুখ লুকাতে হচ্ছে আজকে কেন? আমি প্রদেশ কংগ্রেস সভাপতি, তো আজকে আমি ইন্ডি জোটের কোনো মিটিং এ আপনাকে দেখছি না, তাকে কেন জায়গা দেওয়া হয়? আপনাকে বলেছে কেন জায়গা দেওয়া হয় না? এই রাহুল গান্ধী কোথায়? বিজেপি শাসিত কোন রাজ্যে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক? তুমি কি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করছো ভোটে হারার পর থেকে? না তাহলে বলতে দাও। তাহলে কি অধীর রঞ্জন চৌধুরী কমন মিনিমাম প্রোগ্রামে সাইনি? ওই
জন্য রাষ্ট্রপতি শাসন উনি বলছেন না, গোটা কংগ্রেস বলছে পেটাও আর তদন্ত বন্ধ করো। না না, এই অধীর চৌধুরীকেই দেখবেন, উনি হয়তো পশ্চিমবঙ্গে বসে আছেন। এই অধীর চৌধুরী 3 মাস আগের বাইট চালান, যখন পঞ্চায়েতের পর আমরা বলেছিলাম আইনের শাসন ভেঙে গেছে, তখন এই অধীর রঞ্জন চৌধুরী বলেছেন হ্যাঁ ঠিক আছে আইনের শাসন ভেঙে গেছে একদম, কিন্তু 355 356 করে বিজেপির হাতে পশ্চিমবঙ্গকে তুলে দেওয়া যাবে না। মাথা খারাপ হয়ে গেছে, কারণ সেটিং করতে চাইছেন রাহুল গান্ধীর সাথে। ভোরবেলায় অভিষেক ব্যানার্জি মিটিং করছে, 2টো সিটের রফা হচ্ছে, আবার ভেস্তে যাচ্ছে কি হচ্ছে, চটকে যাবে, এ তো নিজেরাই বুঝতে পারছে না। আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলুন না, তৃণমূল কংগ্রেস টিএমসি আজকে একেবারে একটা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেস নেই, এই অশুভ আতাত যেই কংগ্রেস, এই সিপিএম, কালকে কালকে একটা ইনসাফ চাইবে না ব্রিগেডে বসে, এখানে ইনসাফ চাইবে, আর ওইখানে দাঁড়িয়ে সীতারাম ইয়েচুরি মমতা ব্যানার্জি একসাথে বসে বলবে এই এসো না মোম জোছনায় অঙ্গ ভিজে একটু গল্প করি। মন্ত্রী সবাই ছিল রে মমতা ব্যানার্জি। আমি মোহাম্মদ সফিউল্লাহ কাছে আসবো। মোহাম্মদ সফিউল্লাহ, তারপর আমি কি আপনার কাছে। মোহাম্মদ সফিউল্লাহ, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, এই যে গণতন্ত্র চলে গেল, ভেঙে গেল, ধ্বংস হয়ে গেল বলে আপনারা রব তুলে একটা জোট তৈরি করেছে, সেটা করতেই পারেন, আপনাদের স্বাধীনতা। আপনাদের যদি মনে হয় দেশের গণতন্ত্র আক্রান্ত, আপনারা সেই শুধুমাত্র সেই একটা প্রোগ্রামের উপর দাঁড়িয়ে জোট করতে পারেন, কিন্তু এটা কি প্রোগ্রাম? পেটাও আর তদন্ত বন্ধ করো, এতে কি আপনাদের সায় আছে? মানে এখনো পর্যন্ত আরএসপি, সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক কারুর কোনো সর্বোচ্চ কেন্দ্রীয় কমিটির বা পলিট ব্যুরোর যাদের যেটা আছে, এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেখিনি কালকের ঘটনা নিয়ে। যদিও আমার মনে আছে এই কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট আদানির বিরুদ্ধে বিশেষ তদন্তের জন্য সিট গঠন করবার জন্য যে অ্যাপিল করা হয়েছিল, সেটা হাঁকিয়ে কোর্টের বাইরে পাঠিয়ে দেওয়ার পর, সেবি যথেষ্ট এটা বলে দেওয়ার পর, মানে 3 থেকে 4 ঘন্টার মধ্যে সিপিআইএম পলিট ব্যুরো একটা বিবৃতি দিল। সিপিআইএমের দায় আমি আপনার কাঁধে ঠেলছি না, আমি একই রকম হতাশা আপনাদের ইন্ডিজোটের অন্য পার্টনারদের মধ্যে পেয়েছিলাম। গতকাল একবার নয় দুবার ইডির আধিকারিক তাদের গাড়ি, এমনকি কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা, মানে ফোর্সের সদস্যরা আক্রান্ত হলেন, ইট মারা হলো, গাড়ি ভাঙা হলো, হসপিটালাইজ করা হলো, মাথায় সেলাই পড়লো, মাথা ফাটলো, কিন্তু একটা বিবৃতি দেখলাম না। এটা কি আপনাদের কমন মিনিমাম প্রোগ্রাম ঠিক হয়ে গেছে? অনির্বাণ দা, তুমি তো ঠিক করে দেবে না যে কোনটা কমন মিনিমাম প্রোগ্রাম। বিষয়টা হচ্ছে এই ইডি, সিবিআই বা অন্যতে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলো যে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস শাসনের আসার পর থেকে যে সমস্ত বিষয়গুলো তদন্তের ভার দায়িত্ব নিয়েছে, এই কোর্ট মনিটরিং যে তদন্তটা চলছে, এটা ছাড়াও একাধিক তদন্ত কিন্তু গত 2011 পর থেকে একাধিকবার থমকে গেছে। একটা জিনিস যদি 11 সালের পর থেকে দেখো, আজকে যারা বিজেপির নেতা, বিজেপির যারা মুখ, না আমি বলছি, আমাকে বলতে, কালকে বিচারপতি গাঙ্গুলি কিন্তু পরিষ্কার বলেছেন, কোর্টে বলছিলে আমাকে বলতে দাও, তাহলে কোর্টে আটকাচ্ছে কে? পার্লামেন্ট নয়, বসে আছেন তার দলের বড় নেতারা কোর্টে গিয়ে তদন্ত আটকাচ্ছে। পার্লামেন্ট নয় যে তুমি সাসপেন্ড করে দেবে, এটা তো রিপাবলিক স্টুডিও, আমি তো বলতে পাবো, অবশ্যই আছে। এবং সে সব থেকে বেশি মোদী সরকারের অপশাসনের বিরুদ্ধে প্রতিদিন বলে। এবং হ্যাঁ, সিপিএম বলে না, আমি বললাম সে পার্লামেন্টের সেরা সাংসদের এই পুরস্কার পেয়েছে একাধিক। সে তো আমাদেরও সাংসদ রত্ন সুকান্ত মজুমদার রয়েছে। ওটা তো আলোচনার বিষয় নয়। যেটা মূল বিষয় হচ্ছে এই যে 10-11 বছরে আমরা একাধিক তদন্ত দেখেছি, একাধিক তদন্ত আমরা এই সময় দেখেছি যে কেন্দ্রীয় ইডি, সিবিআই তদন্তগুলো মাঝপথে থমকে গেছে। এই মাঝপথে যদি থমকে না যেত, তাহলে শেখ শাহজাহানরা এখনো বাইরে থাকতো না। শেখ শাহজাহানরা এখনো বাইরে থাকতো না, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যেটা বলা, আজকে যারা বিজেপির বড় নেতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে গোটা রাজ্য জুড়েই তোলাবাজির দায়িত্ব ছিল, তখনও পশ্চিমবাংলার বুকে বামপন্থীরা বলেছিল যে তৃণমূল কংগ্রেস মানে চোর লুঠেরাদের দল। এই শেখ শাহজাহানদের মতো অজস্র শাহজাহানরা গোটা পশ্চিমবাংলায় লুটের সাম্রাজ্য বানিয়েছে। আজকেও দাঁড়িয়ে থেকে আমরা বলছি, কিন্তু যেদিন শুভেন্দু বাবুরা তোলাবাজদের নেতা ছিল, আজকে শুভেন্দু বাবুরা আমাদের কথা খুব স্পষ্ট, আমাদের কথা খুব স্পষ্ট। আমরা শেখ শাহজাহানকে জন্ম দিয়েছি, আমরা শেখ শাহজাহানের জন্মদাতা, আমরা শেখ শাহজাহানকে পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম দিয়েছি। যেটা হারমাত সেটা বামেদের হারমাত, তৃণমূলের জল্লাদ, বামেদের তখনকার হারমাত, এখনকার জল্লাদ। খুব ভালো, দুর্দান্ত। আচ্ছা, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা কার?
লিপস অ্যান্ড বাউন্সার কোম্পানির যে মালিক সেখানে এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই সিবিআই তো পিছু দমবরামের বাড়ির পাঁচিল টপকে ঢুকে যায়। কেন এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে? কেন এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে? কেন ঘুরে বেড়াচ্ছে? আসলে শুভেন্দু অধিকারীকে কে জন্ম দিয়েছে? শুভেন্দু অধিকারীকে কে জন্ম দিয়েছে? শুভেন্দু অধিকারীকে তো তোমার বেশি বিশ্বাসযোগ্যতা আছে। সে তো অধীর রঞ্জন চৌধুরীকে ওরা জন্ম দিয়েছে। কালীঘাটের বাড়িটা কি গেঞ্জি পরলে উল্টালে তো হলো না। আরে একটা সিজ হয়ে গেল, তোমরা একটা বিবৃতি তো দাও। আরে বিবৃতি তো দাও। বামপন্থীরা তো কতদিন থেকে বলছে যে তৃণমূল কংগ্রেস মানেছো আর তৃণমূল বামপন্থী। আচ্ছা বামপন্থীরা তো এই স্লোগান দিয়েছে তোমার জাতীয় নেতা একজন, আর তোমরা সেই একটা নেতা তোমরা আমি কে আর কাছে আসবো? আমি কে আর কাছে আসবো? বামপন্থীরা বলছে চোর ধরো জেল ভরো, তোমরা চোরেদেরকে দলে ভরেছো। আমি কে আর কাছে আসবো? দলে ভরেছো। তোমাদের দলটা হচ্ছে ডাকাত দল তৃণমূল। আমি কে আর কাছে আসবো? আমি কে আর কাছে আসবো? কে আর কাছে আসবো? কে? আমার প্রশ্ন ছিল যে কোথাও একটা অভিনন্যতম কর্মসূচির প্রথমটা লিখিত না হলে অন্তত অলিখিত আকারে ঠিক হয়ে গেছে কিনা ইন্ডিজোটের মধ্যে। ভুল প্রশ্ন করে ফেলেছি আমি, এত রিয়াকশন পাচ্ছি এদিক থেকে, কারণ আমি বুঝতে পারছি না। না, ঠিক তো হয়েই গেছে। অভিন্ন ন্যূনতম কর্মসূচি তো একটাই, স্নেহ। স্নেহ অতি বিষম বস্তু। একজন পুত্র স্নেহে অন্ধ আর অন্যজন ভ্রাতুষ্পুত্র স্নেহে অন্ধ। এটাই হচ্ছে অভিন্ন ন্যূনতম কর্মসূচি এই দুটো দলের। এবং সেই কারণেই আমরা দেখেছি দিল্লিতে আমরা বলি কুস্তি, বাংলায় হলো দোস্তি। আমরা দেখেছি পাটনায় মালাই, আমরা দেখলাম বাংলায় লড়াই। আমরা দেখেছি বাঙ্গালোরে, সেখানে আবার সেই আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি। আর বাংলায় এলে না না না, কাছে এসো না। এই হচ্ছে অভিন্ন ন্যূনতম কর্মসূচি। এবং সেই কারণেই এই কংগ্রেসের ফুলচাঁদ শেখ থেকে শুরু করে তপন কান্দু, তাদের পরিবার অলক্ষ্যে চোখের জল ফেলে, কারণ কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের এই যে অন্যায়ের কাছে বিশ্বাসঘাতকতা করেছে। রাহুল গান্ধীর উনি বললেন না ভারত ন্যায় যাত্রা, এইটা ন্যায় যাত্রা নয়, এইটা হচ্ছে ভারত অন্যায় যাত্রা। কারণ এই অন্যায়ের বিরুদ্ধে একবারও কংগ্রেসের রাহুল গান্ধী নারুগোপাল নাকি একবারও মুখ খুলতে পারেননি, সাহস নেই মুখ খোলার। অধীর বাবু এইখানে এসে বিপ্লব দেখাচ্ছেন, আবার দিল্লিতে গিয়ে তিনি বলছেন যে না আমি আপনাদের সঙ্গেই আছি দিদিমণি, আমার বহরমপুরের সিটটা বাঁচাতে হবে, তো তা না হলে আপনাদের বদান্যতা ছাড়া বহরমপুর জিততে পারবো না। আরে আমি নিজের বহরমপুর বিধানসভা বিজেপির কাছে হেরে বসে আছি, তাই জো হুজুর মালকিন আপনাকে কলকাতায় পশ্চিমবঙ্গে বসে একটু একটু গালাগালি করবো, ক্ষমা ঘেন্না করে দেবেন, আমাকে বহরমপুরটা জিতিয়ে দিন। এই হচ্ছে মিনিমাম প্রোগ্রাম। আমি জানি অধীর রঞ্জন চৌধুরী বলে অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী বললে হচ্ছে কারণ আছে, আমি জানি অধীর রঞ্জন চৌধুরীর কারণে। আচ্ছা কে প্রশ্ন জিজ্ঞেস করতাম, তুমি বললেন একটা কথা যে কংগ্রেসের ফুলচাঁদ শেখের কথা, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস, তোমাদের কিছুদিন আগে গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে যে দিল্লিতে একটা খাবার টেবিলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যোগী আদিত্যনাথ, অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিল। প্রশ্ন করেছো কেন বসে আছে? দুর্নীতির নেতার সঙ্গে। আরেকটা বিষয়, এই শুভেন্দুবাবু 2020 সালে বিজেপিতে গেছে। পূর্ব মেদিনীপুর জুড়ে অনেক 20 সালের আগে যারা বিজেপি করত, তৃণমূলের বিরুদ্ধে যারা রাজনীতি করত, সেদিন যারা শুভেন্দুবাবুর দ্বারা আক্রান্ত, তারা প্রশ্ন করো তাদের কাছে যে শুভেন্দুবাবুকে প্রশ্ন করো। আমি উত্তরটা দিয়ে দিই, প্রথম প্রশ্নের উত্তর দিই। দেখো পিনারাই বিজয়ন খুব সুন্দরভাবে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, প্রশ্ন করেছেন যে কেন পিনারাই বিজয়ন আপনি গেছেন, জিজ্ঞেস করেছেন সীতারাম ইয়েচুরিকে আপনাদের বাম জোটের নেতা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উষ্ণ করমর্দন করেছেন, সেটা হচ্ছে পলিটিক্যাল প্ল্যাটফর্ম। আর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছিল সেটা G20। আপনারা জিজ্ঞেস করুন আপনাদের জোট সঙ্গী, উনি আমাদের জোট সঙ্গী নন। চলে আসি ভাই, চলে আসি। শুভেন্দু অধিকারীর উত্তরটা দিয়ে দিই। শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, তিনি প্রায়শ্চিত্ত করেছেন, তিনি পাপ করেছেন, মানে বলেছেন। এক সেকেন্ড, আরে
কোন আমের মঠে এক সেকেন্ড পাশে কংগ্রেস মঠে মিশনে গেছে এই প্রায়শ্চিত্ত কংগ্রেসের করছে, থেকে বলুন না, 50,000 এই কংগ্রেসই কর্মীকে আসবে। খুন আপনিও করেছে কদিন পরে কংগ্রেস বামফ্রন্ট। করবেন। বুদ্ধবাবু তিনি দাঁড়ান, বলেছেন এই- বিধানসভায় কক্ষে দাঁড়িয়ে আচ্ছা, জিজ্ঞেস ঠিক আছে। করেছেন যে 150 আপনাদের সঙ্গে আমরা হাত সাসপেন্ড মেলাবো করেছে না, মোদিকে, বলেছেন কারণ মোদিকে। আপনাদের আমরা খুন করেছি নাকি এরা বলেছে না আমাদের চুপকে সঙ্গে হাত বিল পাস মিলিয়ে না। করানো, গায়ে এটা পড়ে আমার উত্তরটা ওই এটি অসহায় বঙ্গবন্ধু শুভেন্দু বাবুকে নেতা বলে মানতে হয়। নারদার বিরুদ্ধেও কথা বলে না, শুভেন্দু বাবুকেও নেতা বলে মানতে হয়। এটা বুঝিয়ে একটা প্রশ্ন আছে, এটা আলবাদা তুমি তিনটে প্রশ্ন করলে আমাদের একটা প্রশ্ন আচ্ছা, আর একটা প্রশ্ন একটা প্রশ্ন। আরে আমরা তিনজন আমরা দুজন হ্যাঁ আমি বললাম একটা সুযোগ একটা আমি প্রশ্ন বলছি আমি বলছি বলতে দিতে হবে। আরএসপি কেরলের টুইটার হ্যান্ডেলে আবার মানে এক্স Twitter, হ্যান্ডেলে আরে social দাঁড়াও তোমাকে প্রশ্ন করছি না, সেখানে বলা হয়েছে background news। যে লেফট হচ্ছে বর্তমানে যে লেফট রিজিম চলছে, যে লেফটের শাসন চলছে RSS এর কেরলে, দুর্গাকে বলো আগে। আরে তোমার জোট সঙ্গী রয়েছে RSS এর সেখানে দুর্গাকে বলো। গণতন্ত্রের হত্যা হচ্ছে। আচ্ছা সিপিএম কাকে চেনো RSS এর দুর্গা হত্যা বলে? করছে, আরএসপি বলছে এখানে কি কে আদি হাসছে? বুকের ভেতরটা চিনচিন করে উঠছে না, ওই বাসন্তীতে বুকের ভেতর না, তোমাদের মধ্যে মাথাটা সেই চিনচিন ঝামেলা। করে উঠছে, আমরা বুঝতে পারছি। সিপিএম বনাম আরএসপি, সেই দুঃখ ভুলতে পারো? কে আদি সেই হাসছে? দুঃখ ভুলতে পারো? অসহায়তা এই পর্যায়ে মানে তৃণমূলের মতো আচ্ছা, ঠিক পশ্চিমবঙ্গে কেরালায় চলে যাচ্ছে। মানে শুভেন্দু বাবুর জন্য অসহায়তা এই জায়গাতে দুর্গা ভাগ্যিস কে আদি হতে পারে। বিধানসভা নয় তো ওটা। আরে ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম হবে না। বামেদের মানে মধ্যে তৃণমূলের ঐক্য সব নেই। প্রোগ্রামে তোমাকে ডাকবে না। ও বাবা, বামেদের মধ্যে ঐক্য নেই। তৃণমূলের আরেকটা আরে ঐক্যের কে? বঞ্চিত একটা বা ইন্ডিভিজুয়াল ঐক্য। প্রোগ্রাম। আচ্ছা ভাই, এই যে যখন বামেরা তৃণমূলকে একটা প্রশ্ন ইনসাফ করে না, যাত্রা করুন। তৃণমূল যেমন বঞ্চিত বামেরা বামেরা দেশে বিদেশে ঘুরে বেড়ায়, না, 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 আর শুভেন্দু বাবুর জন্য অসহায়তা এমন একটা পর্যায়ে বঞ্চিত কেরালা চলে যেতে হচ্ছে। এত কেরালা চলে যেতে আমি হচ্ছে। সঞ্চালককে বলবো সব কেরালা চলে করতে। যেতে হচ্ছে। আচ্ছা এক এক করে আমাদের ডাকেনি। বাবু অনেকক্ষণ ধরে হাত তুলছেন, অসুদীপ বাবু কথা উত্তর নেবো আগে, বা যদি কোনো প্রশ্ন করতেন সেটাকে শুনে নিই, তারপর আমি সুদীপ্ত বাবুর কাছে আসি। না আমার অসুদীপ বাবু, please। ছোট ভাই বলছিল না বঞ্চিত বিজেপি কবে হাঁটবে, এটাই তো দেখার বিষয়। তার কারণ হচ্ছে রোজই তো চটি ছোড়াছড়ি হচ্ছে, চটি ছোড়াছড়ি হাঁটছে, কিন্তু কংগ্রেসের এই বিজেপি বঞ্চনা কি কবে করে হাঁটবে হবে? এটা আমরা দেখলাম মারামারি এই চ্যানেলেই না, দেখেছি। না, যাই হোক, বলছি শাহজাহানের এক জন্য একটা হচ্ছে, বিবৃতি বা দেখুন, শঙ্কর আড্ডার বাড়িতে একটা আক্রমণ কথা- আচ্ছা, না, 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 একটা কথা রাহুল আপনাকে গান্ধী বলি, কোথায়? একটা কথা রাহুল আপনাকে গান্ধী বলি, কোথায়? আসুদা। রাহুল গান্ধী তো দেশকে নেতৃত্ব দিচ্ছেন, বিদেশে- লড়াই বিদেশে- করছেন। বিদেশে আরে জ্যাম- রাহুল গান্ধীর কথায় যেও না। উনি জ্যামজেলি রাহুল গান্ধী মানুষের নেতা। উনি জ্যামজেলি জ্যামজেলি বানিয়ে ঠাকুমার দিদাকে দিতেন। পারিবারিক একটা বিষয় রয়েছে, জ্যাম, তোমাদের- জেলি, তোমাদের আচার দেশ বাড়িয়ে বেঁচে দিতে দেয়নি। LIC, রেল, ওই যে ট্রেন সব জর্জ বেঁচে দিয়েছো। সরোজকে, জর্জ সব সরোজের বেঁচে হাতে দিয়েছো। নোটটা নিচ্ছে। এবার এই দেরি পশ্চিমবঙ্গটা হচ্ছে বেচার কেন? ধান্দা বিক্রির করছে, জন্য আমরা জর্জ জানি। সরোজ যায়নি এখনো। জ্যামের দুজনেই প্যাকেজ মিলে দেবে। পশ্চিমবঙ্গ পেপার আসেনি। বেচবে, বিজেপি আর তৃণমূল, জর্জ আমরা সরোজ জানি। এখনো অবধি টিউশনের দেখো, পেপারটা একটা কথা দেয়নি, হচ্ছে, কিভাবে ভাই, কোন শোনো, ভাষায় নিন্দা 20 জানাতে হবে, তারিখে, নিন্দা জানালে আবার সিটটা কমে যাবে আমরা কিনা? দেখতে পাচ্ছি, এ তো শোনো, জোট। একটা কথা বলি, একটা কথা অসহযোগ। বলি, বারবার বলি, একটা কি কথা বলবে বলি, বারবার? এক এক করে, ভোট মনিটর প্রদেশ তদন্ত, কংগ্রেস বঞ্চিত। ভোট মনিটর তদন্ত যদি না হতো পশ্চিমবঙ্গে, যাও বা ইডি সিবিআই দৌড়াদৌড়ি দেখছেন, কিচ্ছু দেখতে আরে পেতেন না। সেইটাই আটকাতে কিচ্ছু তোমাদের দেখতে অভিষেক পাচ্ছেন না। আচ্ছা অভিষেক মনু এবং সিংভিকে কি একটা তুমি কথা চ্যাংড়া মনে বারবার করো? করে আমরা বলছি, না, ছেদো মনে করো? 20 তারিখের যে অভিষেক মনু meeting, সিংভি ছেদো? 20 তারিখের যে আপনার- অভিষেক আপনাদের মনু সিংভি সঙ্গে ছেদো প্রধান- নেতা না আরে ছেদো শুনুন নেতা না? প্রধানমন্ত্রীর আরে আমি সাথে- শুনবো কি, আমি তো আরে শুধু মনে হচ্ছে শুনবেন তো। অভিষেক মনু সিংভি বলছে ধৈর্য তৃণমূল নেই কি সব, করবেন? তৃণমূল ধৈর্য নেই সব। কি আর করবেন? তোমরা বলছো তৃণমূল চোর, আরে তৃণমূল ধৈর্য চোর। নেই কি করবেন? আমি চোখ বন্ধ আমরা করলেই দেখতে কোর্টে পাচ্ছি আমরা লড়াই মমতার করেছি ভাই, পাশে পঞ্চায়েতে রাহুল গান্ধী। কংগ্রেস খুন মমতা হয়েছে, ব্যানার্জি, রাহুল গান্ধী। পঞ্চায়েতে ও, কংগ্রেস আপনি- সামনে থেকে লড়েছে, তপন কাণ্ডু তোমাদের নেতা ছিল ওদের না, ভেট। কংগ্রেসের নেতা অভিষেক ছিল। মনু সিংভি কি করে সুদীপ্ত আজকে বাবু, সবাই গেলেন সুদীপ্ত সরকার, এক মিনিট, তৃণমূলের সুদীপ্ত আশীর্বাদ সরকার, না থাকলে? সুদীপ্ত এটা সরকার, হচ্ছে ভোটের এক মিনিট। হামদো হামারে তুমি দো বুঝতে কে না, না, দিয়ে একবার সুদীপ্ত পার সরকার হচ্ছে। কাছে, সুদীপ্ত এটা সরকার, আগে বলুন। সুদীপ্ত সরকার, আপনি অধীর রঞ্জন চৌধুরী আজকে এই 356 রাজ্যপাল ধারা কোথায়? এক মিনিট, রাষ্ট্রপতি শাসন জারির এই যে জান না, বিবৃতি, এই যে বিবৃতি, রাজ্যপাল- এক মিনিট, রাজ্যপালে যান না। এক মিনিট, যান না। জিজ্ঞেস করুন না, রাজ্যপাল কোথায়? বলছি এটাকে সঞ্চালক জিজ্ঞেস করুন। কতটা সিরিয়াসলি নিচ্ছেন সুদীপ্ত বাবু? দেখুন, একটা কথা পরিষ্কার বলি যে এখানে যারাই বক্তব্য রাখছে একের পর এক আগে নিজের সন্দেশখালী বক্তব্য comment বলতে পারছে না এবং একের পর এক নিজের ওপর চড়াও হয়ে লাস্টে কারুর কথাই শোনা যাচ্ছে না। অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি, তো একটু দয়া করে যদি আমি কারুর বিষয়ে বলিনি, আপনারা যদি একটু আমাকে বলতে দেন তাহলে খুব উপকার হয়। আমার কথা হচ্ছে না না, তুমি দেখো, তুমি আজকে অন্য কেউ ডিস্টার্ব করছো, যদি বলো ডিস্টার্ব করবে তাহলে আমি চুপ থাকবো, কোনো না, না, অসুবিধা আপনি- নেই। না, না, বলুন। তুমি বলো অঙ্কন। না, কিন্তু আমার কথাটা হচ্ছে একটা কথা, অধীরবাবু যেটা বলেছে, ইন্ডিয়া জোট যখন একটা
ফাইনাল স্টেজে আছে, তখন এরম ধরনের কথা একটা জোট শরিকের তরফ থেকে কখনোই বাঞ্ছনীয় না। এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ যতই হোক জোট শরিকের একটা কম্পালশন থাকে। এবার যেখানে একটা আরে দাঁড়াও না রে ভাই, তোমরা তো ব্যাপারটা কি জানো, আমাকে বলতে দিন, আপনি বলবেন আশুতোষ, আমাকে বলতে দিন, তারপর আপনি আপনার পক্ষ রাখবেন। আমাকে বলতে দিন, আপনার পক্ষ রাখবেন। আমি বলছি মানুষরা বনগাঁর মানুষ কংগ্রেস ভাবে না, কংগ্রেস কথা বলে, পশ্চিমবঙ্গে তো আগামী দিনে কংগ্রেস আসবে। যদি এখানে কেউ বলতে না দেয় তাহলে বলবো নাকি? তুমি যেটা বলেছেন পরিষ্কার বলেছেন, ঠিক বলেছেন। আচ্ছা, এরা মাছের বাজার বানিয়ে দিল। তৃণমূল আগে কন্ডেম করুক সন্দেশখালী, কংগ্রেস করবে কবে? আমরা তো ওপেনলি করছি, কোথায়? কিভাবে করবে, কোথায়? কিবা প্রদেশ সভাপতি বলে রাহুল গান্ধীকে বলে কন্ডেম করতে। আচ্ছা এক মিনিট, আমি একবার সুদীপ্ত বাবু ওনার দাবি তৃণমূলের সঙ্গে বিষয়, তৃণমূল সঙ্গে বলতে দিন। সুদীপ্ত বাবু, উনি আশুতোষ বাবু বলছেন প্রদেশ কংগ্রেস বলা মানে কংগ্রেস হাইকমান্ড বলছে, আপনারা এটা বিশ্বাস দেখুন, করেন? আপনাকে আমি একটা পরিষ্কার কথা বলছি, জোটটা তো প্রদেশ কংগ্রেসের দপ্তরে বসে হয়নি, হচ্ছে কেন্দ্র যে কংগ্রেসের দপ্তর সেখানে বসে, এবং কংগ্রেসের যারা পার্টিটা চালাচ্ছে সেন্ট্রালি তাদের সাথে হয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা শাসক দলের যাদের সাথে জোট একটা পরিকল্পনা চলছে পুরো ইন্ডিয়া জোটের, তাদের বিরুদ্ধে এরকম ধরনের কোনো মন্তব্য করার আগে নিশ্চয়ই একটা আলোচনার ভিত্তিতে এটা করা উচিত ছিল। সেটার একটা প্ল্যাটফর্ম, মানে সিরিয়াসলি নিচ্ছেন না আপনি, এটাকে সিরিয়াসলি নিচ্ছেন। প্রথম কথা। আরেকটা কথা হচ্ছে, আপনাকে আমি একটা পরিষ্কার কথা বলি, দেখুন শাসক বিভিন্ন সময় দেখেছে পরিবর্তন এসছে, শাসক যখন পরিবর্তন হয় তখন এই শাহজাহান, শুভেন্দু অধিকারীর মতো ছোটখাটো নেতারা সুবিধাবাদীর মতো নিজেদেরকে পরিবর্তন করে ফেলে আইডিওলজিকে বিসর্জন দিয়ে। মমতা ব্যানার্জি তো পরিবর্তন করেছিলেন, আমার তো মনে হয় এখন মমতা ব্যানার্জি তো পরিবর্তন করেছিলেন, নিজেরা ঠিক করুন, আপনারাই তো পরিবর্তন করেছেন, বলুন না ঠিক করুন। আপনি কংগ্রেসে ছিলেন না ছিলেন? টিভিতে যাকে দেখিয়েছিলেন তোয়ালে জড়িয়ে টাকা নিতে, যার বিরুদ্ধে মুখ খুলেছিলেন, বিরোধী দলের নেতা বলে তাকে স্বীকৃতি দিচ্ছেন, আমার বলবেন না। মানুষ, বাংলার মানুষ জানে ভারতবর্ষের এই বিজেপি তৃণমূল এখানে কিছুদিন আগে আপনাদের এক এমএলএ কেন কথা বলছি, আমি সঞ্চালককে প্রশ্ন করছি, এই বিজেপি আমি আমাদের বলেছে কোর্ট বলেছে যে সঠিকভাবে তদন্ত করছে না, কোর্ট বলেছে ইডি সঠিকভাবে তদন্ত করছে না। অঙ্কন একটা জিনিস বোধহয় অঙ্কন বাবু আমি একটা প্রতিবেদন শুধু একটু দেখা, ছোট্ট প্রতিবেদন, বড় নয়, ছোট্ট প্রতিবেদন। আমাদের প্রতিনিধি সৈকত পাল আজকে আদালতে উপস্থিত ছিল যখন ইডি প্রডিউস করে শঙ্করাঢ্যকে। সেই সময় খাদ্য দুর্নীতির গভীরতা কতটা কিছুটা অন্তত আন্দাজ পাওয়া যাবে আজকের এই সাবমিশন থেকে। সৈকতের পাঠানো বিশেষ প্রতিবেদন। রেশন দুর্নীতিকাণ্ডে বনগাঁ থেকে ধৃত বনগাঁ মিউনিসিপ্যালিটি প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্য, তাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মেডিকেল চেক আপের পরে আজকে তাকে ইডি কোর্টে পেশ করা হয়েছে। ইডি কোর্টে পেশ করে ইডির তরফ থেকে যে সাবমিশন দেওয়া হয়েছে, চাঞ্চল্যকর বললেও কম বলা হবে, রীতিমতো চোখ কপালে উঠে যাওয়ার মতো তথ্য দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই শঙ্কর আঢ্য তার নিজের যে বৈদেশিক মুদ্রা বিনিময়ের যে কোম্পানি, সেই কোম্পানিতে 2700 কোটি টাকা, 2700 কোটি টাকা ক্যাশ ডিপোজিট করা হয়েছিল। শঙ্কর আঢ্যের ঘনিষ্ঠদের নিয়ন্ত্রিত আরও যে এই ধরনের কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে সর্বমোট 20,000 কোটি টাকা ভারতীয় মুদ্রা, সেগুলো বিদেশি মুদ্রায় কনভার্ট করা হয়েছে। এর মধ্যে এই 20,000 কোটি টাকার মধ্যে 9 থেকে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের, এমনটা উল্লেখ করেছেন ইডির আইনজীবী। ভিডিও জার্নালিস্ট পার্থপ্রতিম রায়ের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। এইটা হচ্ছে খাদ্য দুর্নীতি বা রেশন দুর্নীতির গভীরতা সুদীপ্তবাবু। এর পরিপ্রেক্ষিতে আমি একজন দর্শকের অগ্নিবাণ নিয়ে সেটার উত্তর দেওয়ার জন্য আমি আপনার কাছে আসবো, তার কারণ আপনারা এ রাজ্যের শাসক দল। আমি প্রথম যে দর্শকের অগ্নিবাণ নেব গৌতম কুমার।
বলছেন বাংলা শেখ শাহজাহানদের দখলে, দর্শকের অগ্নিবাণ, বাংলা শেখ শাহজাহানদের দখলে, আমরা কি আর নিরাপদ বাংলায়? এইটা যদি রেশন দুর্নীতির গভীরতা হয়, শুধু 2000 কোটি টাকা বিদেশি মুদ্রার লেনদেনে মানে ফরেক্স এক্সচেঞ্জের মাধ্যমে যদি শুধু চলে গিয়ে থাকে, আর তারপর তার তদন্ত করতে গিয়ে ইডি যদি এভাবে আক্রান্ত হয়, বাংলা কি আর নিরাপদ এদের জন্য, গৌতম বাবুদের জন্য? সুদীপ্ত, আমি আগেও আপনার এই চ্যানেলে বসে বলেছি, এখনো একই কথা বলবো, মুখ না আচালে বিশ্বাস করি না। কারণ ইডি সিবিআই তদন্তের সময় অনেক আপনারা সূত্র মারফত খবর পান, পরবর্তীকালে চার্জশিট দেওয়ার সময় দেখা যায় যে কারুর 1700 কোটি টাকা সম্পত্তি 17 লাখ হয়ে যায়, তার মধ্যে আবার কারো 11 লাখ টাকা দেনা, আবার তুমি আবার ঢুকে পড়ছো। ঠিক আছে, বলো 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 বলো, তুমিই বলো। বিজেপি তৃণমূল একসাথে, তুমি সবার টাইমলাইনে ঢোকো, একসাথে বাংলাকে লুট করছে। এটা ডিবেট বলে না, এটা ডিবেট বলে না, এটা তুমি রাস্তায় দাঁড়িয়ে করছো না, তুমি আলোচনাটা পরিষ্কার করে করো, মানুষকে শুনতে হবে। তোমার মধ্যে ঢুকে তোমরা নিজেদের দোষগুলো ঢাকা চাপা দাও, আমার চাপা দেওয়ার জন্য। তুমি কি ইডির মুখপাত্র? আগে তুমি বলো, তুমি সিবিআই মুখপাত্র? তোমাদের পার্টি তো দল তো চালাচ্ছে, তোমার দল তো ইডি সিবিআই কে চালাচ্ছে। আজ শুভেন্দু বাবু 30 ডিসেম্বর এই শাহজাহানের কাছে লোক পাঠানোর কথা আগে ডিক্লেয়ার করেছে। কি করে শুভেন্দু বাবু জানতে পারে? কি করে শুভেন্দু বাবু জানতে পারে যে শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে? কি করে ইডির ইন্টারনাল খবর শুভেন্দু বাবু জানতে পারে? কি করে শুভেন্দু বাবু জানতে পারে? শুভেন্দু বাবুকে একটা অগ্নিবাণ ভারতবর্ষের উত্তর দিতে হবে কি? আগে তুমি বলো, তোমাদের গোপন তথ্য কি করে জানতে পারে? আমরা এবার এটা বলছি কালীঘাট এবং কামেক্সট্রিটকে ধরবে। আচ্ছা, উত্তর আরে নিশ্চিত। কালকে যদি কালীঘাট আর কামেক্সট্রিটকে ধরে, সেটা তো আমরা সবাই বলছি, তখন বলবেন যে আমরা কি করে আগে থেকে বললাম? আমরা তো বলছি চোরের সব মাথা, তৃণমূলের সব মাথাকে ধরবে, সেটাকে আগে থেকে বলছি। ঠিক সেভাবে শুভেন্দু বাবু বলেছেন, আপনারা তো সবাইকে, আরে আমরা বলছি আপনাকে যে 24টা ইলেকশনটা আসতে যান, আপনাদের প্রধানমন্ত্রী শুনুন কি করে 18 কোটি টাকা রাস্তা, 250 কোটি টাকা আপনাদের জন্য এক দর্শকের অগ্নিবাণ আছে। সুস্মিতা সেন বলে এক দর্শক অগ্নিবাণ ছুটেছেন। দর্শকের অগ্নিবাণ একটু বিস্তারিত বলতে হবে, ওনার বক্তব্যটা আগে বলতে হবে। ওনার বক্তব্য হচ্ছে লুকআউট নোটিশ পাঠানো নিয়ে ওনার বক্তব্য। উনি প্রশ্ন করছেন লুকআউট নোটিশ দিয়ে কি হবে। সুস্মিতা সেন দর্শক, তিনি বলছেন এতক্ষণে তিনি তো নদী পেরিয়ে দেশের বাইরে, শাহজাহান মোল্লা সম্পর্কে বলছেন। শেষ প্রশ্ন, মানে এখানে যেখানে প্রশ্নের জায়গা, জিজ্ঞাসা করছেন এরা কি অভিষেক ব্যানার্জি যে যাই হোক ফ্লাইট ছাড়া নড়বে না? সুস্মিতা দেবী জলপথটা কি আটকাবে? না, ঠিক কথা বলেছেন। জলপথটাও আটকানোর কাজ কিন্তু অত্যন্ত পোরাস বর্ডার, এবং আপনারা জানেন যে এই সরকারই যথেষ্ট জায়গা দেয়নি, জমি দেয়নি, যে যেখানে আমরা ফেন্সিংটা প্রপারলি করতে পারবো। যখন রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তৃণমূল সরকার জমি দিচ্ছে না, যে কারণে ভালো করে ইলেকট্রিক ফেন্সিং লাগানোর কাজ বাধা দিচ্ছে, এই কারণে যাতে কিনা এই শাহজাহান শেখদের মতো চোর ডাকাত গুন্ডাগুলো পালিয়ে যেতে পারে। আমি দর্শকদের সঙ্গে কথা বলেছিলাম। এক মিনিট, কোন রেজাল্ট? আমরা সোশ্যাল মাধ্যমে থেকে দর্শকদের মতামত যাচাই করি, জনমত যাচাই করি। সেখানে আমার আজকের প্রশ্ন ছিল, পিটিএ তদন্ত বন্ধ করতে পারবে তৃণমূল? ফেসবুকের দর্শকরা কি উত্তর দিলেন? প্রথমে সেই পরিসংখ্যানে নজর রাখি, কত শতাংশ কি বললেন? 84% দর্শক বলছেন যে না, এত কিছু করেও পিটিএ তদন্ত বন্ধ করতে পারবে না তৃণমূল। 16% বলছেন হ্যাঁ পারবে। 16% দর্শক কিন্তু মনে করছেন পিটিএ তদন্ত বন্ধ করা যায়, আর সেদিকেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটা তাদের কর্মসূচি। এক্স হ্যান্ডেলে পরিসংখ্যানে আসবো, পরবর্তী পরিসংখ্যান এক্স হ্যান্ডেলের কি বলছেন? এক্স হ্যান্ডেলে এখানে সংখ্যাটা আরো বাড়ছে। 19% দর্শক মনে করছেন হ্যাঁ পিটিএ তদন্ত বন্ধ করতে পারবে তৃণমূল, যেভাবে কাল থেকে পেটানো শুরু হয়েছে। 81% যদিও না মনে করছেন। এবার ইউটিউবের পরিসংখ্যান, ইউটিউবের দর্শকরা কি মনে করছেন? এখানে কিন্তু 92% মনে করছেন যে না, এভাবে মেরে ধরে পিটিএ তদন্ত বন্ধ করা যায় না, কিন্তু 8% মনে করছেন না, এভাবে তদন্ত বন্ধ হতে পারে। সরাসরি কথা বলবো এবার সুকান্ত বাবুর সঙ্গে। সুকান্ত ঘোষ আমার সঙ্গে রয়েছেন সরাসরি কোচবিহার থেকে, অধ্যাপক এবং বিশ্লেষক। সুকান্ত বাবু, এই যে 16 বা 19 এত শতাংশ মানুষ, এদের মনে কিন্তু তার মানে এই ভয়টা আছে। যে দর্শক প্রশ্ন করেছেন আমরা বাংলা নিরাপদ কিনা, আমার ধারণা তিনি হয়তো এদের মধ্যেই হবেন যে 16 বা 19% মানুষ মনে করছেন পিটিএ তদন্ত বন্ধ করতে পারবে তৃণমূল। এটা কিন্তু কোনো একটা মতের জয় বা পরাজয় দেখানোর জন্য নয়। এই জনমত সমীক্ষাগুলোকে তো আমরা বিশ্লেষণ করি, শুধু নির্বাচনের সময় কি বিশ্লেষণ করব? জনমনে যে ভীতির সঞ্চার বা আশার সঞ্চার হয়, তার জন্য তো বিশ্লেষণ করা প্রয়োজন। আপনার কি মনে হয়?
একদমই অনির্বাণ যে এই পরিসংখ্যানগুলো কিন্তু জনগণের মতের প্রতিফলন। এবার আমি একটু একটা বিষয় যুক্ত করতে চাই, এই শেখ শাহজাহান একে তো রবিনহুড উপাধি দেওয়া হয় তার জায়গায়, এবং তাকে ভাই বলে সম্বোধন করা হয়। তার উত্থান কিন্তু 2004 সালে, এবং একজন ট্রেকার চালক, তিনি কিন্তু তখন সিপিএম এর সদস্য ছিলেন। আমাকে আনইন্টারাপ্টেড বলতে দিতে হবে। এবং তার পরবর্তীতে যে সেই উত্থানটা, তার মুসলিম শেখ যে তার দাদা না তার কাকু, তাকে সরিয়ে যখন মসনদে পুরোটা দখল করা, সেটা 2013 সাল তৃণমূলে যুক্ত হওয়া জ্যোতির্ময় মল্লিকের সাথে, বা তখন মুকুল বাবুর তত্ত্বাবধানে তিনি কাজ করেছেন। এবার একজন ট্রেকার চালক তিনি যখন ত্রাস হয়ে উঠবেন, এবং যে লক্ষণ শেঠ যাদের ভয়ে একসময় এই পশ্চিমবঙ্গে কত রক্তপাত হয়েছিল, কত কঙ্কাল পাওয়া গিয়েছিল, একই ধরনের তৃণমূল কংগ্রেসও সেই রাস্তায় হাঁটছে, এবং এই যে পেশিবল দ্বারা জনগণের মতকে ভীত সন্ত্রস্ত করে, আরেকটা জায়গা বলবো অনির্বাণ, যেটা সেটা হচ্ছে ইনি কিন্তু রবিনহুড, মানে ইনি সমাজ সেবার আড়ালে এইভাবে যদি জনগণকে, মানে ইডি কে গায়ে হাত পরে তার নেতৃত্বে। এবং আরেকটা বিষয় যেটা সুকান্ত মণ্ডল, তপন মণ্ডল, প্রদীপ মণ্ডল, বিজেপি 3 কর্মীকে শুধু পতাকা লাগানোর জন্য, যেটা ব্লক 2-তে সন্দেশখালীতে যখন তাদের মারা হয়েছিল, তখন এর নেতৃত্বে কিন্তু এই রবিনহুডই ছিল। তাহলে তাকে জনগণ ঠিক বুঝতে পারবে যে এই রবিনহুড, যাকে এক সময় সিপিএম আশ্রয় দিয়েছিল, তারই কিন্তু তৃণমূল কংগ্রেস আশ্রয় দিচ্ছে। সুতরাং কোনোভাবেই এই জনগণের ভিত্তি যেটা রয়েছে, এতটা ভীত হওয়ার কারণ নেই অনির্বাণ মনে হয়। যেটা চলছে এবার, যেটা ইন্ডিয়া জোট করছে, এদের থেকে কিন্তু অনেক কঠিন একটা বক্তব্য দরকার ছিল, যেটা কিন্তু এই ধরনের শুধুমাত্র রাষ্ট্রপতি শাসন নয়, কিন্তু সেই ধরনের বক্তব্য কিন্তু ইন্ডিয়া জোটের কোন সঙ্গী থেকে আসেনি। এটা কিন্তু ভয়ের কারণ। এক্স্যাক্টলি, আমি এখান থেকেই 10 সেকেন্ড করে সময় দেবো তিনজনকেই। আশুতোষ বাবু, আপনার কাছ থেকে শুরু করব। দেশের বাইরে অন্তত 2000 কোটি টাকা শুধু ফরেক্সের সুযোগ নিয়ে চলে গেছে শঙ্কর আঢ্যদের মতো লোকের মাধ্যমে। আমার 20,000 কোটি টাকার দুর্নীতি তদন্ত করতে গিয়ে ইডি আক্রান্ত হচ্ছে, গণতন্ত্র আক্রান্ত বলে মনে হচ্ছে কিনা? আপনার গণতন্ত্র আক্রান্ত আপনার নয়, আমার না, আমাদের সকলের একটা জায়গাতেই এই প্রশ্নটা জাগছে, যেটা উনি বললেন একটু আগে। আমার বক্তব্য হচ্ছে, এই যে ফরেন এক্সচেঞ্জ ভায়োলেশন, চুরি যাওয়া টাকা, মানি লন্ডারিং থেকে শুরু করে অন্য দেশে টাকা পৌঁছে যাচ্ছে, গরু পাচার, এগুলোর ভেতরে তো কেন্দ্রীয় এজেন্সি কি করছিল, রাজ্যের তদন্তকারী সংস্থারা কি করছিল? বিজেপি এবং তৃণমূল দুজনেই সমানভাবে টাকা পাচার সবই। আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে, ওই একই কথা প্রধানমন্ত্রী এক সময় বলেছিল, বিদেশে নাকি এত টাকা আছে যেগুলোকে আনলে পরে প্রত্যেকটা ভারতবাসী 15 লক্ষ টাকা করে পাবে। আজ পর্যন্ত তো সেই টাকা এলো না। তা এখানে আমরা কি করে বিশ্বাস করবো যে কত টাকা বাইরে গেছে? কার ইডিসিবি আর কি ভিত্তিতে আমরা বিশ্বাস করব? আপনাদের দোষ, আপনাদের দৃষ্টিকোণ লাগে। 10 সেকেন্ড হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকার শব্দগুলো শুনেই বাঙালি স্তম্ভিত, যে কত টাকা লুট হয়েছে এই 10-12 বছরের তৃণমূলের শাসনে। বক্তব্যটা এখানেই, এই তৃণমূলের চোরদেরকে আমরা প্রথম দিন থেকেই বলছি যে তৃণমূলের চোর ধরো, জেল ভরো। আমরা এটা বলতে চাইছি যে অজিত পাওয়ারের মতো চোরকে চোর বলা করে দলে বলতে পারবেন কালকে শেখ শাহজাহান বিজেপি জয়েন করে আপনি দলে বলতে পারবে, বিজেপি বলতে পারবে যে শাহজাহান বিজেপি জয়েন করে বলতে পারবে। সময় শেষ। আমি একটা কথা বলে শেষ করতে পারি। সময় যেহেতু শেষ, রাহুল গান্ধী একটা ন্যায় যাত্রা নাকি শুরু করতে চলেছে। আমার প্রশ্ন রাহুল গান্ধীর কাছে, কংগ্রেস নেতৃত্বের কাছে, ইন্ডি জোটের কাছে, রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, এ দেশের এই বিপুল সম্পদ, গরিব মানুষের পেটের খাবার চুরি হয়ে যাওয়া, গণতন্ত্রের এত বড় ভেঙে পড়া দেখে শেখ শাহজাহানের বাড়ির পাশ দিয়ে একটু যাবে নাকি? রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, ইন্ডি জোটের ন্যায় যাত্রা, এই অন্যায়ের বিরুদ্ধে অন্তত প্রতীকী একটা প্রতিবাদ জানাতে। অনির্বাণের অগ্নিমান এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।